হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ওবায়েদ এগেইন। আমরা রিসার্চ মেথোডোলজির দ্বিতীয় লেকচার শুরু করব। সো আজকে টপিক হচ্ছে ভেরিয়েবলস অ্যান্ড লগবুকস। আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে বিভিন্ন ফেজ অফ রিসার্চের 5টা ফেজ রয়েছে অথবা মাইলস্টোন স্টেপস যেটাই আমরা বলি। তো সেইটার সাথে প্রথম ফেজ অথবা দ্বিতীয় ফেজ যেখানে আমি শুরু করি, তো এটার সাথে রিলেটেড কয়েকটা টপিক অথবা কনসেপ্ট রয়েছে যেটা বোঝা খুবই জরুরি, পার্টিকুলারলি রিসার্চ মেথোডোলজি নিয়ে কাজ করার সময়। পুরো প্রসেসের মধ্যে এটা ক্রিটিক্যালি ইনভলভড। তো এর মধ্যে একটা হচ্ছে ভেরিয়েবলস, একটা হচ্ছে লগবুক। তো এই দুটো নিয়ে আছে আলোচনা এবং সেটা নিয়ে আজকের হাইলাইট। চলুন শুরু করা যাক। শুরুতে বলেছিলাম যে এটা আমরা ফার্স্ট ফেজের অংশ হিসেবে ধরতে পারি। মূলত ডেভেলপ এইমস অ্যান্ড কোয়েশ্চেন্স ফর্মুলেট এটা নিয়ে আলোচনা হয়েছে, আমি এটাতে আর যাচ্ছি না। তো আমাদের ভেরিয়েবলস নিয়ে কথা বলবো, মূলত যে ডেফিনেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অ্যান্ড কন্ট্রোল ভ্যারিয়েবলস। এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক, তো আমরা এটাকে ব্রেকডাউন করব। তো চলুন শুরু করি। যে আমরা যে ডেফিনেশন জানতে হবে উদাহরণসহ আমরা এটাকে বোঝার চেষ্টা করব। যে ডেফিনেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল এজ কন্ট্রোল ভ্যারিয়েবলস। সো লেটস গেট স্টার্টেড। প্রথম যদি আমি এই যে ছবিটি দেখছি, যে আমি শুরুতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিফাইন করতে চাচ্ছি অথবা বোঝার চেষ্টা করছি। তো এই ছবিটি যেটা দেখছি যে এখানে একটা পিএইচ মিটার আছে, অথবা আমরা যদি যে থার্মোমিটারও বলতে পারি, আই এম নট শিওর। মূলত পিএইচ এবং থার্মোমিটার অনেক সময় একসাথেই কাজ করে, এবং ওয়াটার স্যাম্পল, এইখানে গ্লাসে পানি আছে। তো ইন্ডিপেন্ডেন্ট শব্দ থেকেই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা স্বাধীন, যে যেটা কোনো পরাধীনতা নয়, যেটা কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট নয়। ডেফিনেশনটা আমি পরে বলছি। যে আপনি ইমাজিন করেন যে কিছু ওয়াটার স্যাম্পল আছে, এই ওয়াটার স্যাম্পলের টেম্পারেচার, কোন ওয়াটার স্যাম্পলের টেম্পারেচারটা কী সেটা আমরা ডিসাইড করব, নির্ণয় করব, দেখব সেটা। তাহলে প্রথমে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ওয়াটার। তার মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার, সি ওয়াটার অথবা রিভার ওয়াটার, এজ ওয়েল এজ আমাদের পন্ড ওয়াটার, অথবা আমি ধরে নিচ্ছি যে বাসার যে আমার মানে ট্যাপ আছে, ট্যাপের ওয়াটার। তাহলে 3-4টা ওয়াটার। তো এই যে ওয়াটার, এই ওয়াটারগুলোর টেম্পারেচার আমি ডিফাইন করব। তাহলে শুরুটা যেটা আলটিমেটলি পুরো প্রসেসের মধ্যে আমি যখন কথাটা বললাম, প্রথমে আসছে ওয়াটার, তারপরে আসছে টেম্পারেচার। কি ডিসাইড করব? টেম্পারেচার। কি দেখব? টেম্পারেচার। কিসের? ওয়াটার। শুরুতে আসছে ওয়াটার, তাহলে এই ওয়াটারটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন যদি আমি এখানে দেখি যে ডেলিবারেট ম্যানিপুলেটেড বাই দ্য ইনভেস্টিগেটর হুইচ অ্যাফেক্ট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। সো এর অর্থটাকে ব্রেকডাউন করি। ডেলিবারেট মানে হচ্ছে যে আমি ডিসাইড করেছি যে আমি ওয়াটার স্যাম্পলের টেম্পারেচার দেখব। তাহলে আমি ডেলিবারেটলি ডিসাইড করেছি, কিন্তু টেম্পারেচার কত হবে, কি হবে, সেইটা আমার ডিসিশনের মধ্যে না, আমি সেটা জানি না, সেটা আমি দেখব। কিন্তু কি ওয়াটার স্যাম্পল ইউজ করব সেইটার ডিসিশনটা আমি নিয়েছি। যেমন আমি যে উদাহরণটা বললাম, ফর এক্সাম্পল, যেটা এখন আমি বললাম যে আমি টেম্পারেচার অফ 6 ডিফারেন্ট ওয়াটারের স্যাম্পল আমি দেখব। তাহলে এই যে 6 ডিফারেন্ট ওয়াটার স্যাম্পল, এইটার ডিসিশনটা কে নিচ্ছে? সেটা হচ্ছে শুরু, পুরো এক্সপেরিমেন্টের অথবা ইনভেস্টিগেশনের শুরুটা হচ্ছে 6 ডিফারেন্ট ওয়াটার স্যাম্পল। এইটা দিয়ে আমি শুরু করছি এবং এইটা আমার কন্ট্রোলের মধ্যে আছে। ইনভেস্টিগেশনের ডিসিশনের উপর নির্ভর করতে, ইনভেস্টিগেটরের ডিসিশনের উপরে নির্ভর করছে। এই জন্য আবারও বলবো, ডেলিবারেট ম্যানিপুলেটেড বাই ইনভেস্টিগেটর। যে আমি এটা ডিসাইড করতে পারি, আমি 5টা স্যাম্পলে ডিসাইড করতে পারি, এবং এই স্যাম্পলটা আমি পুকুর থেকে নিব, নদী থেকে নিব, অথবা কিভাবে কালেক্ট করব, সেটা ডিসিশনটা আমি নিচ্ছি। তাহলে এই যে টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার স্যাম্পল, এইটা হয়ে যাচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরপরে যেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা সবসময় আমি ডিসাইড করব, এবং এটা আমার ডিসক্রিশনের মধ্যে, আমার চয়েসের মধ্যে, আমার প্ল্যানিংয়ের মধ্যে, আমার এক্সপেরিমেন্টাল হাইপোথিসিস এবং ডিজাইনের মধ্যে এটা থাকবে। কিন্তু টেম্পারেচার যেটা আমি শব্দটা বলছিলাম, সেইটা কি হবে, এইটার এভিডেন্স কালেক্ট করবো, এটা আমি জানি না। সেটা জানার জন্যই মূলত আমি ইনভেস্টিগেট করছি যে 6টা ডিফারেন্ট ওয়াটার স্যাম্পলের মধ্যে কোনো টেম্পারেচার ডিফারেন্ট হয় কি না, ডিফারেন্স আছে কি না, অথবা থাকলে কেন আছে, যে এইটা অবজার্ভ করব। সেই রেজাল্টটা আমার হাতের মধ্যে না।
তাহলে হচ্ছে যে টেম্পারেচারটা আমি রেকর্ড করব সেইটা মূলত আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাবে। তাহলে আমি যদি আবারও এটা সামারাইজ করি একটু, যে সিম্পলি বোঝার জন্য, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ অলওয়েজ প্লেসড অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস। যে হরিজন্টাল এক্স এবং ওয়াই অ্যাক্সিস যখন ডাটা অ্যানালাইসিস করা হয়, মূলত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্স অ্যাক্সিস অথবা হরিজন্টাল ভূমির সমান্তরালে যেই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস আছে সেইখানে মূলত এটাকে প্লেস করা হয়। তাহলে এইগুলো হচ্ছে যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরপরে যদি আসলে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটোকে একসাথে বুঝতে হয়। চলুন আমরা আর একটু বোঝার জন্য দেখি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে যদি বলি যে ডেফিনেশন যেটা, সেটা আমরা পরে শিখি, আগে এক্সাম্পল দেখি, তারপর ডেফিনেশন শেখা বোঝা সহজ হবে। যেমন ফর এক্সাম্পল, দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উড বি টেম্পারেচার। যে আমি কি টেম্পারেচারটা নির্ণয় করব, অবজার্ভ করব, আমি রেকর্ড করব। এখন টেম্পারেচার কত হবে এটা আমি জানি না, এই জন্য যেইটা আমি রেজাল্টের জন্য অপেক্ষা করছি, যে অবজারভেশনটা দেখার জন্য আমি ইনভেস্টিগেট করছি, যেটা আমার হাতের মধ্যে না, আমার কন্ট্রোলের মধ্যে না, আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হবে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন এই ক্ষেত্রে স্যাম্পল অফ ওয়াটার আমি নিজে ডিসাইড করেছি যে কি স্যাম্পল আমি নিব, কয়টা স্যাম্পল নিব, কতগুলো ভ্যারিয়েশন আমি নিব, সেটা আমি 6টা না হয়ে আমি 5টা আমি ডিসাইড করতে পারতাম ইনভেস্টিগেটর হিসাবে, এবং আমি 3টাও করতে পারতাম। অথবা সেই স্যাম্পলিংটা আমি কোথা থেকে নিব, এটা কি সি ওয়াটার, রিভার ওয়াটার, পন্ড ওয়াটার, লেক ওয়াটার, স্প্রিং ওয়াটার, ট্যাপ ওয়াটার, এইটার ডিসিশনটা আমি নিচ্ছি, কিন্তু কোনটা টেম্পারেচার কী হবে সেটা আমি জানি না, আমার কন্ট্রোলের মধ্যে না। সেই জন্য টাইপস অফ ওয়াটার হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর হচ্ছে যেটা আমি মেজার করব, যেটার জন্য আমি রেকর্ড করার জন্য বসে আছি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখন যদি আমি ডেফিনেশনে যাই, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ দি ফ্যাক্টর দ্যাট দ্য ইনভেস্টিগেটর মেজার্স। যেমন আমি এখন মেজার করব টেম্পারেচারটা কি, সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এনিওয়ে, সো এখন যে আমি যদি আবার প্র্যাকটিক্যাল সেন্সে যাই, দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ অলওয়েজ প্লেসড অন দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অফ এ গ্রাফ, মানে এটা ওয়াই অ্যাক্সিসে লম্বালম্বি থাকবে। আরেকটা জিনিস যদি বলি, আমি যখন ডাটা রেকর্ড করব তখন যেটা হবে, টেবল, যদি ডাটা টেবলটা দেখি, তাহলে আমি যেমন দেখলাম যে টাইপস অফ ওয়াটার, টাইপস অফ ওয়াটার যেটা আছে সেটা আমি অলরেডি লিখে ফেলতেছি, আমি জানি এই ডাটাটা, তাহলে এই ডাটাটা আমার কলামের মধ্যে সবার আগে আমার লেখা হয়ে যাবে। এই ডাটা আমার এখানে থাকবে 1 2, এটা আমরা জানি। কিন্তু আমি তারপরে এক্সপেরিমেন্টাল করার পরে যে ডাটাটা রেকর্ড করব, যেটা আমি এক্সপেরিমেন্টাল করার আগে জানি না, সেটা হচ্ছে টেম্পারেচারটা আমি পরে জানবো, রেকর্ড করব। তার মানে সেটা হচ্ছে যেটা আমি পরে রেকর্ড করব, যেটা আমি ইনভেস্টিগেশন শুরু করার আগে রেকর্ড করতে পারছি, সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যেটা আমার ইনভেস্টিগেশন শুরু করার পরে আমি অবজারভেশন করব, ইনভেস্টিগেশনের রেজাল্টের থেকে আমি যেটা রেকর্ড করব, যেমন টেম্পারেচার আমি মেজার করব, আমি ওয়াটার স্যাম্পলগুলো থেকে মেজার করে লিখব, সেটা আলটিমেটলি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাবে। এটা হলো প্র্যাকটিক্যাল সায়েন্সে আমার বোঝার জন্য, মূলত যে ইজিতে বোঝার জন্য, যে এগেইন আমি যদি দেখি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেটা ইনভেস্টিগেটর হিসেবে আমি নিজে যেটাকে ডিসাইড করছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেটা আমি মেজার করব, যেটার জন্য আমি ডাটার জন্য অপেক্ষা করব, সেই হচ্ছে মূলত আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরপর আরেকটা বিষয় আছে যে কন্ট্রোল ভেরিয়েবল। আদার দেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার যা কিছু থাকবে, আদার দেন ইন্ডিপেন্ডেন্ট, এগেইন আদার দেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট আইবি এন ডিবি, এই দুইটা ছাড়া আমার যা কিছু থাকবে সেগুলো হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল, আমার মানে কন্ট্রোল করার জন্য। কন্ট্রোল ভেরিয়েবল অলওয়েজ দ্য আদার ফ্যাক্টরস দ্যাট দ্য ইনভেস্টিগেটর মাস্ট মেনটেন অ্যাট কনস্ট্যান্ট ভ্যালুজ থ্রু আউট অ্যান এক্সপেরিমেন্ট। যেমন ধরেন আমি কি মেনটেন করতে পারি, একটু একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো, যে এখানে কি হবে। যেমন আমি সব সময় কি করতে পারি, যে সেম ইনস্ট্রুমেন্ট ইউজ করব প্রত্যেকটা ওয়াটার স্যাম্পলকে মেজার করার জন্য। তাহলে সেই যে সেম টাইপ অফ একটাই আমি থার্মোমিটার একটাই আমি ইউজ করব, থার্মোমিটার সেম, এটা আমি সেম সবসময় আমি একটাই ইউজ করব। তো এইটা আমার হয়ে যাবে কন্ট্রোল ভেরিয়েবল। তারপর আমি ধরেন যে অ্যামাউন্ট অফ ওয়াটার, আপনার কাছে কী মনে হয় যে আমরা অবশ্যই একটা স্মার্ট ইনভেস্টিগেটর হিসাবে এবং মানে রিলায়েবল যে সায়েন্টিফিক
ইনভেস্টিগেশনের যেই মেথড আছে কনভেনশন, সেখানে আমি সবসময় 6টা স্যাম্পলের সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ করব, লাইক নিব 100 মিলিলিটার ফর এক্সাম্পল 100 মিলিলিটার আমি সবসময় নিব। তাহলে যে অ্যামাউন্ট অফ ওয়াটার, ভলিউম অফ ওয়াটার, এটা হচ্ছে একটা কন্ট্রোল ভেরিয়েবল হয়ে গেল। তারপরে আমি হয়তো বা গ্লাসটা আমি কি করব, একই টাইপের গ্লাস ইউজ করব, এটা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল, যেটা কখনো থ্রু আউট দ্য ইনভেস্টিগেশন যেটা কখনো চেঞ্জ হবে না, সেটা আমাকে মাথায় রাখতে হবে। এরপরে আমি হয়তো বা এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর অবভিয়াসলি মেনটেন করতে হবে, কারণ এনভায়রনমেন্ট থেকে তো টেম্পারেচার আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে ওয়াটার, সেই জন্য হিউমিডিটি এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টাল যে টেম্পারেচার আছে যেখানে আমি ইনভেস্টিগেশন করছি ল্যাবরেটরিতে যদি হয়, তাহলে সেইটার যে এক্সটার্নাল টেম্পারেচার সেখান থেকে যেন ইনফ্লুয়েন্স আসতে না পারে, সেটাকে আমাকে কনসিডার করতে হবে। তো অলটুগেদার ফর এক্সাম্পল যেটা আমি বলেছি যে এটাই হচ্ছে যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়া যা কিছু আছে সব কিছু আমাকে কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে কনসিডার করতে হবে এবং সেটাকে কন্ট্রোল করতে হবে, সবসময় স্ট্যাটিক থাকবে, ইট নিড টু বি মেনটেন। কন্ট্রোল ভেরিয়েবল মানে হচ্ছে এটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, সবসময় একই ভ্যালু মেনটেন করতে হবে, একই কন্ডিশন মেনটেন করতে হবে থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট। এ হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবলস। চলুন আমরা এই পর্যায়ে যা শেখা হয়েছে সেটার কিছু কোশ্চেন আনসার আমরা করি, দেখি যে আমার টপিক থেকে আমার শেখাটা কত দূর হয়েছে। এখন এরপরে যেটা আমাদের মূল হচ্ছে আলোচনা, যে আমি যে পুরো ইনভেস্টিগেশন করব, ইনভেস্টিগেশন করার সময় মূলত যেটা বলা হয় যে ডাটা রেকর্ডিং তো অবভিয়াসলি করতে হবে। তা ডাটা রেকর্ড আমি কোথায় করব? আমার মনের মধ্যে, ইমাজিনেশনে, আমার কল্পনায়? নাও, সেটা অবশ্যই আমাকে একটা রিলায়েবল, অথেন্টিক এবং ট্রাস্টওয়ার্দি মেথড হতে হবে। তো সেই জন্য এটাকে লগ বুক বলি, কেউ কেউ বলে ল্যাব বুক, কেউ বলে, এক একজন এক একটা নাম দেয়, মূলত আলটিমেটলি ডাটা রেকর্ডিং। তো ইউজ অফ এ লগ বুক ইজ স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক প্র্যাকটিস, এটা সায়েন্টিফিক প্র্যাকটিস হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে লগ বুক আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। এটা সায়েন্টিফিক প্র্যাকটিস হিসেবে, এটা সায়েন্টিফিক কমিউনিটি, এটা কনভেনশন, এটা একটা রুল। এখন সেটা মেনটেন করার জন্য কিছু তরিকা আছে, কিছু ওয়েজ আছে, সেটা আমরা একটু দেখি। অবভিয়াসলি অবশ্যই মেনটেন করতে হবে আপনাকে কোথাও না কোথাও, এবং সেটাকে ট্রাস্টওয়ার্দি করার জন্য, রিলায়েবল করার জন্য কিছু বিষয় আমাকে অবশ্যই এর মধ্যে মেনটেন করতে হবে। তো সেটা আমি আসছি এখনই। এখন এই যে ডাটা রেকর্ডিং অথবা লগ বুক বলছি অথবা ল্যাব বুক বলছি, সেটার মধ্যে কি থাকবে? মূলত রেকর্ড অফ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, কীভাবে আপনি এইম তৈরি করেছেন, হাইপোথিসিস ডেভেলপ করেছেন, আপনার রিসার্চের হাইপোথিসিসটা কী, কোশ্চেন্স কী, এগুলো কিছু থাকবে সেখানে। এবং প্ল্যান দ্য ডিজাইন অফ দ্য ইনভেস্টিগেশন, ডিজাইন ইনভেস্টিগেশনের যেই প্ল্যানিং আছে এবং ডিজাইন আছে সেটা ইনক্লুডিং রিস্ক ম্যানেজমেন্ট অথবা রিস্ক অ্যাসেসমেন্ট, এটা নিয়ে আমরা আলাদা একটা লেকচারে কথা বলবো। অ্যামেজিং, সব কিছু আমাদের জানতে হবে। তারপরে রেকর্ড ডাটা অ্যান্ড কমপ্লিট এ প্রিলিমিনারি অ্যানালাইসিস অফ দ্য রেজাল্ট। শুরুতে কিছুটা আর্লিয়ার নোট, এই ডাটার কিছু ক্যালকুলেশন, যেমন রিডিং নিলাম হচ্ছে শুরুতে এক্সপেরিমেন্টাল, আবার শেষে এক্সপেরিমেন্টের শেষে একটা রিডিং নিলাম। তো দুই রিডিংয়ের মাঝখানে টাইম ডিফারেন্সটা কী অথবা টেম্পারেচার ডিফারেন্সটা কী, এটাও কিন্তু ক্যালকুলেট করে আমি ওইখানে নোটবুকে লিখছি। তো এটাও কিন্তু একটা ডাটা অ্যানালাইসিস অথবা রেজাল্ট অ্যানালাইসিসের মধ্যে পড়ে। তো মূলত এইটাই মূলত বোঝানো হয়েছে এখানে। তারপরে যেটা হবে যে এটাকে আপনাকে কি করতে হবে, ইট উইল বি অ্যাসেস অ্যান্ড সাইন বাই এ সুপারভাইজার। যে আপনি যে ডাটাটা লিখেছেন এটাকে অবশ্যই অ্যাসেস করে নিতে হবে, যে অলরেডি রিসার্চ জানে, একজন মধ্যে এর মধ্যে আপনার সুপারভাইজার হতে পারে অথবা আপনার কলিগ হতে হবে। এটা অথেন্টিসিটির জন্য কাউন্টার সাইন করা লাগবে। অবভিয়াসলি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে মাস্ট ডেট, এর মধ্যে আরেকটা যেটা হলো যে আমাকে যেটা করতে হবে অবভিয়াসলি, যে এটা মাথায় রাখতে হবে যে ডেট আমাকে অবশ্যই মেনটেন করতে হবে, মাস্ট ডেট। এবং যে আমি এই ডাটাটা ইউজ করেছি, যে রেকর্ড করেছি, এই ডাটা অবশ্যই একটা ডেট দিয়ে রেকর্ড করতে হবে। এবং কোথায়? লগবুক শো ওয়েন ইট ওয়াজ কমপ্লিটেড অ্যান্ড অ্যাসিস্ট ইন ভ্যালিডেটিং। অ্যান্ড এটা হচ্ছে যে মানে ডাটা ভ্যালিডেট করতে এটা আপনাকে এভিডেন্স হিসেবে কাজ করবে, অবশ্যই আমাকে লগবুকের মধ্যে ডেট দিতে হবে।
তারপরে যদি দেখি শুড বি রিটেন বাই অ্যাজ ইউ প্রোগ্রেস থ্রু ইন ইনভেস্টিগেশন, নট আফটার অল অবজারভেশন। এটা একটা ব্যাড হ্যাবিট হয় বিশেষ করে রিসার্চারের ক্ষেত্রে, যে আমি প্রতিদিন আমি ডাটাটা কালেক্ট করতেছি না, যে ঠিক আছে 7 দিন পরে আমি লিখবো, একদিন বসলাম। দিস ইজ নট দ্য গুড প্র্যাকটিস। যখনই কন্টিনিউয়াসলি, যখনই সাথে সাথে আমাকে কি করতে হবে, ডাটা অবজারভেশন যা কিছু আছে সেটাকে আমি সাথে সাথে আমাকে রেকর্ড করতে হবে। এটা হচ্ছে একটা গুড ল্যাবরেটরি প্র্যাকটিস। তো এখন যদি আমি সামারাইজ করি আবার জিনিসটাকে, যে লগবুক শুড বি রিটেন ইন এ নন ইরেজেবল পেন। এটা দেখেন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমি যেন এমনভাবে লিখি যে এইটাকে ইরেজ করা যাবে না। কারণ হচ্ছে যে কেউ তার ডাটা ট্যাম্পার করতে পারে, এই জন্য এমন পেন ইউজ করতে হবে, ইঙ্ক ইউজ করতে হবে যে এটা যেন কাউন্টার ইরেজ করা না হয়। যদি কোনো মিস্টেক হয় তাহলে আমরা ইরেজার হোয়াইট আউট হাইড করে এটার উপর আবার লিখবো, যে ফ্লুইড আমরা যেকে বলি হোয়াইট ফ্লুইড ইউজ করা, সেটা করা যাবে না। যদি কোনো মিস্টেক হয় তাহলে এটা ক্রস আউট করে দেব, এরপরে এর মধ্যে আমি নতুন কারেক্ট ডাটাটা লিখব। কারেক্ট ডাটা আমি এখানে লিখব, কিন্তু সেটার রিজনও হয়তো আমি কাউন্টার সাইন করে দিব এখানে, যেমন আমি একটা সিগনেচার করে দিলাম। তো সেটা আমাকে এখানে করতে হবে। অলরাইট, তো এখন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। অলরাইট, সো এই যে দেখলাম যে লগবুক শুড বি রিটেন ইন নন ইরেজেবল পেন। এরপরে যেটা দেখে, ইট শুড বি ইন এ বাউন্ড বুক ফর অ্যাপ্রোপ্রিয়েট ডিজিটাল ফর্ম উইথ নাম্বার ফ্রেজ। যেটা হবে যে একটা কাগজে লিখলাম, একটা লুজ কাগজে লিখলাম, এখান থেকে ওইখানে, ওখান থেকে এখানে, এরকম হওয়া যাবে না। এটা ডিজিটাল ফরম্যাটে হতে পারে। এখন বেশিরভাগ ল্যাব বুক ডিজিটাল ফরম্যাটে হয়, বিশেষ করে আমরা যারা বিদেশে যদি এরকম রিসার্চ করি ইনশাল্লাহ, তাহলে আমরা দেখব যে ডিজিটালি মেনটেন করা যায়। তাহলেও যদি নর্মালি যদি হয় তাহলে সেটা নাম্বার পেজ এবং ইট শুড বি বাউন্ড বুক হবে। এতে কতগুলো কন্ডিশন আছে, তো এগুলো মাথায় রাখলে ভালো, যে এটা আমার জানার জন্য থাকলো। তাহলে যদি আমি সামারাইজ করি, যেটা হচ্ছে আলটিমেটলি যে আমি সামারিতে যদি যাই, আমাকে অবশ্যই একটা লগবুক মেনটেন করতে হবে, নাম্বার 1। তারপরে হচ্ছে যে সেই লগবুকের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকবে, আর্লিয়ার কিছু অ্যানালাইসিস থাকবে, প্ল্যানিং থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট থাকবে, ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে যেটা থাকবে যে আমি ডাটা রেকর্ড করার পরে এটা কাউন্টার সাইন করাবো আমি সুপারভাইজারের কাছ থেকে, এবং ডাটা রেকর্ড করার সময় অবশ্যই আমাকে ডেট মেনটেন করতে হবে, কোন ডেটে আমি ডাটাটা কালেক্ট করেছি। এবং কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ইনভেস্টিগেশনের প্রত্যেকটা ফেজে ফেজে কন্টিনিউয়াসলি সাথে সাথে ডাটাটা রেকর্ড করতে হবে ল্যাব বুকে। এবং সেই ডাটাটা অবভিয়াসলি মেনটেন করতে হবে ইন এসেন্স নন ইরেজেবল পেন, যে আমি এটাকে কাউন্টার ওভাররাইট করব না, বরঞ্চ যদি মিস্টেক হয় তাহলে এটাকে ক্রস আউট করে দিয়ে আমি রাইট ইনফরমেশন দেব এবং এটা ইনিশিয়াল দিয়ে দিব। এবং এই ল্যাব বুকটা একটা অর্গানাইজ বুক হতে হবে, বাউন্ড বুকস, অথবা একটা ডিজিটাল ফরম্যাট। এমন না যে এটা হেয়ার অ্যান্ড দেয়ার, এক পাতা এখান থেকে লিখলাম, আরেক পাতা আরেক জায়গা থেকে লিখলাম, এরকমভাবে এটা করা যাবে না। বিকজ আপনি চিন্তা করেন যে আপনার যে রিসার্চটা আপনাকে রিলাই করছে, আপনাকে সবাই ট্রাস্ট করতেছে, সায়েন্টিফিক কমিউনিটি আপনার উপরে, আপনি যে ডাটাটা আপনি ল্যাবে কাজ করছেন, আর কেউ আপনাকে দেখে নাই, আর কেউ আপনাকে চিনে না, দু একজন ছাড়া পুরো পৃথিবীর, আপনি পৃথিবীর এক কোণায় একটা ছোট ল্যাবে অথবা একটা ল্যাবে রিসার্চ করছেন, কয়জন, 2-3জন সাক্ষী আপনার আছে, এভিডেন্স। তাহলে সমস্ত রিসার্চ কমিউনিটি, হিউম্যানিটি আপনাকে ট্রাস্ট করছে, যে আপনি যা বলছেন, যে এই ডাটাটা আপনি দিচ্ছেন সেটা ট্রাস্টওয়ার্থি, এটা অথেন্টিক, এটা অনেস্ট, এটা আপনি এই ডাটাটা ইন্টিগ্রিটি, আপনি এই ডাটাটার বিষয়ে আপনি অনেস্ট, তাহলে অবভিয়াসলি আপনাকে এটা রিটেন ডকুমেন্ট এবং এটা প্রপার ডকুমেন্টেশন মেনটেন করতে হবে সায়েন্টিফিক ক্রেডিবিলিটির জন্য। এটা একটা রেসপন্সিবিলিটিরও বিষয়। তো এগেন আমি যদি বলি ডেফিনেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট এবং কন্ট্রোল ভেরিয়েবলস যদি আবার আলোচনা করি, তাহলে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে যেই ভেরিয়েবলটা আপনি ডিসাইড করছেন ইনভেস্টিগেটর হিসেবে শুরুতে, এবং আপনি এটাকে ম্যানিপুলেট করছেন, এবং আপনি এটাকে ডাটা টেবলের মধ্যে প্রথমে আগেই ইনভেস্টিগেশন শুরু করার আগেই রেকর্ড করে ফেলতে পারছেন, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপরে ইনভেস্টিগেশন করার পরে যে রেজাল্টটা পাচ্ছেন, এবং সেই রেজাল্টটা আপনি টেবিলের যেই কলামে আপনি রেকর্ড করছেন, যেই টাইটেলে, সেটাই হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে আপনার এক্স অ্যাক্সিস অথবা হরিজন্টাল অ্যাক্সিসের মধ্যে থাকে, গ্রাফের মধ্যে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে থাকে, ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকে।
এর বাইরে দুইটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বাইরে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে কন্ট্রোল ভেরিয়েবল মানে হচ্ছে সবসময় আপনার এই কন্ট্রোল ভেরিয়েবলটা স্ট্যাটিক রাখতে হচ্ছে, যে মেনটেন করতে হচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি ওয়াটার, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, যে ওয়াটার টেম্পারেচার দেখতে চাচ্ছি বিভিন্ন ওয়াটার স্যাম্পলের, তাহলে অবভিয়াসলি যে মেজারিং যে থার্মোমিটার আছে এটা সেম হতে হবে, অ্যামাউন্ট অফ ওয়াটার সেম হতে হবে, এমনকি হিউমিডিটি যেটা আছে, এনভায়রনমেন্ট আছে, সেটা সব স্যাম্পলের জন্য সেম হতে হবে। তো এটাকে আমাকে মেনটেন করতে হবে, সবসময় স্ট্যাটিক হয় কন্ট্রোল ভেরিয়েবলগুলো। তো সেইটাকে আমরা, এই ধরনের ভেরিয়েবলসকে আমরা বলছি কন্ট্রোল ভেরিয়েবলস। ভেরিয়েবলস শব্দটার অর্থই হচ্ছে যে মূলত এটা ভ্যারি করবে, এটা ডিফার করবে, একই রকম ডাটা হবে না, এটা বিভিন্ন ধরনের ডাটা ভ্যালু এটা বিয়ার করবে। সে কারণে আমরা এগুলোকে ভেরিয়েবল বলছি। যেমন ওয়াটার স্যাম্পল অনেকগুলো হতে পারে, ভেরিয়েশন হবে, এবং টেম্পারেচার যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টেম্পারেচারও বিভিন্ন ধরনের হবে, যে ভ্যারি করবে, এই জন্য আমরা এদেরকে ভেরিয়েবল বলছি। কন্ট্রোল ভেরিয়েবলস, ভেরিয়েবল শব্দ থেকে যদি ধরি তাহলে এটা তো ভ্যারি করার কথা, কিন্তু আমি চাইলে ভ্যারি করতে পারবো, আমি চাইলে সেটাকে চেঞ্জ করতে পারবো, আমি যদি অ্যালাউ করি, কিন্তু আমি এই ভেরিয়েবলটাকে হোল্ড করব, কন্ট্রোল করে রাখবো, এটাকে আমি চেঞ্জ হতে দিব না। এই কারণে আমরা এটাকে কন্ট্রোল ভেরিয়েবল বলছি। কারণ হচ্ছে এটা যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে সায়েন্টিফিক যে ইনভেস্টিগেশন আছে, সায়েন্টিফিক মেথড আছে, সেটাকে আর আমরা ভ্যালিডেট করতে পারবো না, এটাকে আমরা আর একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারবো না। সেই কারণে আমি এটাকে কন্ট্রোল ভেরিয়েবল বলছি। মূলত এই ছিল সামারি আমরা দেখলাম। এরপরের লেকচারে আমরা আলোচনা করব হোপফুলি যে এই যে ডেভেলপ এইমস, কোয়েশ্চেন্স, হাইপোথিসিস, এটার ডিটেলস ব্যাখ্যাটা আমরা ওইখানে দেখব, ব্রেকডাউনটা করব, কিভাবে একটা থেকে আরেকটা ডিফার করে, কিভাবে আমরা এইম থেকে কোশ্চেনে যাব, তারপরে কিভাবে আমরা হাইপোথিসিস ডেভেলপ করব, তারপরে আমাদের প্রেডিকশনটা কি হবে, এগুলো নিয়ে আমাদের পরের লেকচার শুরু হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটস টাইম টু আনসার সাম কোয়েশ্চেন্স নাও। আমরা এই পর্যন্ত যা শিখেছি চলুন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি।